সূর্যের কোমল আলো ধীরে ধীরে জানলার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ছে। হলুদ আভায় ভরে যাচ্ছে প্রতিটি কোণা। পাখিরা গাছে গাছে টেকে উঠছে সুরি সুরি, তাদের ডানার ছায়া মাটির উপরে নাচছে হাওয়ার সাথে তাল মিলিয়ে। বাতাসে কুয়াশার শেষ কণা ভেসে বেড়ায়, যেন রাতের অবশিষ্ট চুমু। দূরের রাস্তায় মানুষের চলাফেরা শুরু হয়েছে, কিন্তু হইচই নয়, একটা শান্ত ছন্দময় গতি। কিছু ঘর থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ, কারো রান্নাঘর থেকে কষানো মশলার গন্ধে ভরে উঠেছে চারপাশ। আকাশটা স্বচ্ছ নীল, মেঘের তুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন। গাছের পাতাগুলোও যেন হাসছে রোদের ছোঁয়ায়। শিশির কণাগুলোতে সূর্যের আলো ঠিকরে পড়ছে হীরের মতো। রুবেনা শেখ ঠায় বসে আছেন সোফায়। সৌহার্দ্য এরকম আচরণ করবে তা মোটেও আশা করেননি তিনি। নিজের ছেলের মতোই ভালোবেসে বড় করেছেন। রাইমা শেখ যতটা তার ছেলেকে ভালোবেসে, ঠিক ততটাই রুবেনা শেখও ভালোবাসে। কিন্তু সেই ছেলে তাদের সঙ্গে এমন করলো। মিনিট 10 আগেই সৌহার্দ্যকে ফোন করেছে তাসফিন। ফোন রিসিভ করতেই রুবেনা শেখের হাতে ধরিয়ে দিলেন। স্নেহার সাথে তার বিয়ের কথাটা বলতেই তেতে উঠল সৌহার্দ্য। তুমি ভাবলে কি করে চাচি, আমি ওর মতো মেয়েকে বিয়ে করবো? তাও এখন তো সেই অবস্থাও নেই ওর। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন রুবেনা শেখ। বিস্ময় নিয়ে বললেন, কি বলছিস এগুলো সৌহার্দ্য? স্নেহা খুব ভালো মেয়ে। ক্ষিপ্ত হলো সৌহার্দ্য, চেঁচিয়ে উঠল সে। তো কি করব, বেশি ভালো বলেই আজকে এই অবস্থা। মায়ের কাছে ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। আর চাচি, তোমাদের আমি রাইট দেইনি আমার জীবনের সিদ্ধান্ত নিতে। রাইমা শেখ সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি সৌহার্দ্যের সাথে স্নেহার বিয়ে দিবেন না। আলাপ শেখ চাইলেও কিছু করতে পারেননি। যেখানে ছেলেই বিয়ে করবে না বলে জানিয়েছে, সেখানে উনি আর কী বা করবেন। নিস্তব্ধ দুপুর, চারিদিকে এক ধরনের থমথমে নীরবতা। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, যেন কেউ তুলোর মতো মেঘগুলোকে গুছিয়ে রেখে একসাথে জোড়া করে দিয়েছে। সূর্যের আলো আর নেই, কেবল ছায়া আর আধারের খেলা। বাতাস থমকে গেছে, গাছের পাখিরা নীরব, শুধু মাঝে মাঝে হালকা করে পাতা কাঁপছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে এক প্রবল বর্ষণের। পৃথিবীটা যেন নিঃশ্বাস ধরে আছে। চারিদিকে রং ধূসর হয়ে এসেছে, কুয়াশার মতো একটা অনুভূতি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে টুপটাপ করে। ছাদের টিনে এবং মাটির ভেজা গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। একটা গভীর প্রশান্তি আর এক চিলতে অজানা অপেক্ষা মিশে আছে এই মুহূর্তে। টুপটুপ শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। বড় আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। তাসফিনকে বেশ গম্ভীর মনে হচ্ছে। জয়নাল আহমেদ কিঞ্চিত অবাক হলেন। কি কথা বলবে তাসফিন? সকালবেলা রুবেনা শেখ এবং সৌহার্দ্যের কথোপকথন জানতে পেরেছেন তিনি। তো আগেই জানতেন সৌহার্দ্য কখনোই স্নেহাকে বিয়ে করতে রাজি হবেন না। ওনার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তার মেয়েটাকে সবাই আকারে ইঙ্গিতে এবং কি প্রকাশ্যে খারাপ মন্তব্য করে চলেছে তা মেনে নিতেই পারছে না তিনি। কি বলবে তাসফিন? কোনো জরুরি কথা? জি বড় আব্বু, আপনি আসুন। রুমের দিকে এগিয়ে গেল তাসফিন। জয়নাল আহমেদ ধীরে ধীরে যেতে লাগলেন। হঠাৎ করে কি এমন বলবে তাসফিন যে আলাদাভাবে ডেকে নিয়ে গেছে? উপস্থিত সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। ফারা হাত কোচলাতে লাগলো। এটা তার বরাবরেরই স্বভাব। কি হয়েছে জানা নেই, তবে তার কর্মকাণ্ডের ওপরে একটু ভরসা আছে। সৌহার্দ্য যে এমনটা ফারা কল্পনা করতেও পারেনি। ইতোমধ্যেই নবীনকে কোথায় একটা পাঠিয়েছে সে, তবে বলেনি কোথায় পাঠিয়েছে। ফারহা, তুমি কি জানো ভাইয়া কি বলবে? নুপুরের কথা শুনে ভিমড়ি খেয়েছে ফারা। এই লোকটা তো তাকে কিছু বলবে না। মলিন মুখ করে প্রত্যুত্তরেই বলল, না আপু, আমি কিছুই জানি না। নুপুর হতাশ হলো। ঝুমুর এসে বলল, বাইরে সাইফুলের গাড়ি দেখেছে। সাইফুল এসেছে মিনিট 10 হলো। সেই সবচেয়ে লেট হয়েছে আসতে। নুপুর অনেকবার জিজ্ঞেস করেছে তারই কেন সব কিছুতে দেরি হয়। মায়ের কাছে কখন থেকে বাবার কোলে যাবে বলে, অথচ সাইফুল এসে থেকেই ফোনে কথা বলে যাচ্ছে। সাইফুল, তোমার প্রবলেমটা কোথায়? সব সময় এরকম বিহেভ করছো কেন? রাগানুতে স্বরেই বলল নুপুর। তেতে উঠল সাইফুল। সো হোয়াট, কি করবো? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে বসে বসে তোমাদের সাথে আড্ডা দেব? লিসেন নূপুর, আমার অনেক কাজ থাকে, বুঝতে পেরেছো? নূপুর সাইফুলকে একদম চিনতে পারছে না। কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? মাহিক কখন থেকে তোমার কাছে আসবে বলে কাঁদছে।
চেঁচিয়ে উঠল সাইফুল। তোমার দায়িত্ব ছেলেকে সামলানো নপুর। ফর গডর শেখ, একটু ফোনে কথা বলতে দাও। যাও এখান থেকে। নূপুর মাহিরকে নিয়ে বেরিয়ে গেল। রাগে দুঃখে সবার একটা থাপ্পড় বসিয়ে দিল মাহিরের গালে। নূপুর, কি হচ্ছে এটা? চিরচেনা কণ্ঠস্বর। নিহালকে থমকে যায় নূপুর। মাহির উচ্চস্বরে কেঁদেই চলেছে। নিহালকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। নিহাল কোলে তুলে নেয় মাহিরকে। হিচকি উঠে গেছে ছেলেটার। পকেট থেকে বের করে দিল দুটো ডেরি মিল্কের চকলেট। এতেই গদগদ মাহির। কি হচ্ছে এসব নূপুর? 5 বছর মাহিরের, তুমি ওকে এভাবে? নূপুর অপরাধীর কণ্ঠে বলল, রাগ উঠে গিয়েছিল, তাই হঠাৎ করে মেরে দিলে, এটা কোনো কথা? নূপুর অনুশোচনায় দগ্ধ, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ নিহাল এখানে কেন। যদি নিহাল এখানেই থাকে তাহলে তো অবশ্যই আরিয়ান আসবে। কিন্তু নিহাল ভাইয়া, আপনি এখানে কেন? মাহিরকে নামিয়ে দিতেই সে ছুটে গেল। নিহাল বলে ওঠে, আসলে তাসফিন আমাকে আর আরিয়ানকে এখনো ডাকছে। কিন্তু কেন? চমক আছে তাই। শেষের কথাটি রহস্য মুড়িয়েই বলল নিহাল। নূপুর কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে আসলে। খট শব্দ করে ঘর থেকে বেরিয়ে আসলেন জয়নাল আহমেদ এবং তাসফিন শেখ। উপস্থিত সবাই উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। সবাইকে অবাক করে দিয়ে জয়নাল আহমেদ শান্ত কণ্ঠে বললেন, বিয়ের সব কিছু তৈরি করো, আজকে সোহর বিয়ে হবে। চমকে উঠে সবাই। আটকে উঠেছেন শায়লা আহমেদ। তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আজকেই বিয়ে? কার সাথে? ছেলেকে? রাইবা শেখ অবাক নেত্রে তাকিয়ে আছেন। কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে? আরিয়ান আর স্নেহার বিয়ে। তাসফিনের মুখে উত্তর শুনে বিষয়ে তৈরি হয়েছে সবার মাঝে। আরিয়ান? নূপুর আর চোখে তাকায় নিহালের দিকে। হয়তো নিহাল তার দিকেই তাকিয়েছিল। বাঁকা হাসল সে। ছোট পরিসরে নীরবতা মোড়ানো এক বিকেলের বুকে স্নেহা আর আরিয়ানের বিয়ে সম্পন্ন হলো। অতিথিদের কোলাহলহীন উপস্থিত। মৃদু গঞ্জন আর ধূপের গন্ধ মিলে যেন এক গভীর গোপনীয়তার আবরণে ঢাকা পড়ে রইল সেই মুহূর্ত। ছোটখাটো বিয়ের অনুষ্ঠান। খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে স্নেহা। চুপচাপ সে, মুখে যেন কোনো কথাই নেই তার। তাসফিনের এক কথাতেই বিয়েতে রাজি হয়েছে সে, কোনো কথা বলেনি। তাদের বিয়ে যেন আরম্ভহীন এক প্রতিজ্ঞা জীবনের ঘূর্ণিতে দুজন মানুষ হঠাৎ করেই এক ছায়ার নিচে এসে দাঁড়িয়েছে। অথচ আশেপাশের সবাই যেন বিস্মিত। তাসফিনের নাম উঠে আসে ফিসফিসিয়ে কথোপকথনে। তাসফিনের আর স্নেহার বিয়ে হলো, তা কেউ মেনে নিতে পারছে না। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই বর আর কনেকে আলাদা ঘরে দিয়ে যাওয়া হলো। ছোটরা চেপে ধরেছে আরিয়ানকে রীতিমতো। আরিয়ান ভাইয়া, এটা কিন্তু ঠিক নয়। আপনি বিয়ে করতে এসেছেন আমার বোনকে, অথচ আমিই জানলাম না। ফারার কথায় সায় জানালো ঝুমুর। হ্যাঁ একদম, এটা কিন্তু ঠিক হলো না আরিয়ান ভাইয়া। বেচারা আরিয়ান পড়ে গেল বিপাকে। সে কি আর জানতো তাসফিন তাকে এখানে ফোন করে আনিয়ে বিয়ে দিয়ে দিবে? মানলো তার কেউ নেই, তাই বলে এত বড় ধোঁকা। কাঁদো কাঁদো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আগমন ঘটে তাসফিন। টান টান ভঙ্গিতে দাঁড়ালো। ব্রো, ফিলিংস কেমন? আরিয়ান পারছে না কেঁদে দিতে, কিন্তু এখানে থাকলে তার মান ইজ্জত থাকবে না। মুখ কুচকে তাকিয়ে আছে ফারা। চোখাচোখি হয় দুজনার। আকস্মাত সবার সামনেই কুচকে থাকা নাকটা টেনে দিল তাসফিন। তেতে উঠল ফারা। লাগছেন কেন? হেসে ফেলল তাসফিন। সে বেশ বুঝতে পারছে প্রিয়তমার রাগটুকু। আকস্মাত তার ওড়না আঙ্গুলে পেঁচিয়ে ফারাকে নিয়ে যেতে লাগলো। নতমতো খেয়ে গেল বাকিরা। নূপুর চিৎকার করে পিছু ডাকলো, আরে ভাইয়া, ফারাকে কোথায় নিয়ে যাচ্ছ? 5 মিনিট পর আসবে। ফারাকে জোরপূর্বক নিয়ে এলো তাসফিন। ফারার চোখে জ্বলছে অভিমান আর ক্রোধের শিখা। ঠোঁট দুটো শক্ত করে এক রেখায় চেপে রেখেছে। সে একটুও কথা বলবে না। এই দৃঢ় সিদ্ধান্তেই অনড়। তাসফিন তার পাশেই দাঁড়িয়েছে চুপচাপ। মুখে কোনো কথা নেই, চোখে একরাশ অপরাধ বোধ আর অনুচ্চারিত অনুভব। তাসফিন জানে ফারা কেন এতটা অভিমানী হয়ে আছে। তার মনে হয় প্রিয় মানুষটির মন বুঝতে না পারলে জীবনের সব যুদ্ধই বৃথা। কিন্তু সব কথা বলা যায় না। কিছু কথা থেকে যায় দায়িত্বের সীমারেখায়। ফারা পিছন ফিরে তাকায় না। তাকালেই চোখে জল এসে যাবে সেই জানে। আর তখন তাসফিনের নীরবতাই সবচেয়ে বেশি কষ্ট দেবে। হঠাৎ করেই তাসফিন ফারার পেছনে এসে দাঁড়ায়। তার বুকের গভীর থেকে নিঃশ্বাস, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। যেন হাজারো অজানা কথা এক মুহূর্তেই হারিয়ে যাচ্ছে বাতাসে।
কোনো পূর্ব সূচনা না দিয়েই সে ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে। রাগ, অবিশ্বাস আর ভালোবাসা সব মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তাসফিনের হাতের স্পর্শে তার সমস্ত অভিমান এক পলকেই নরম হয়ে আসে, কিন্তু মুখে সে কিছুই বলে না। জবাবহীন ভালোবাসা যেন আরো গভীর হয়ে ছড়িয়ে পড়ে দুজনার নিঃশব্দ হৃদয়ে। ফারার দু চোখ জলে ভরে এসেছে, কিন্তু সে চায় না তাসফিন তা বুঝুক। অভিমানী মনটাকে আঁকড়ে ধরে আছে সে, তবুও বুকের ভেতরে কোথাও একটা কাঁপন লেগে গেছে তাসফিনের স্পর্শে। নিঃশব্দে তাসফিন তার পাশে এসে দাঁড়ায়। একটু না বলেই ধীরে ধীরে ফারার কনিষ্ঠ আঙ্গুলে নিজের আঙ্গুলটা ছুঁয়ে দেয় সে, যেন সেই ছোঁয়াতেই বলে দেয়, তুমি আমার সব সময়। আঙুলে সে মৃদু আদরে ফারার ভেতরটা ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে, কিন্তু ঘুম ঘুরিয়ে রাখে তাসফিনের দিক থেকে। তাসফিন জানে এই মেয়েটার হৃদয়টা কতটা নরম, কতটা ভাঙে তার কথায়, আবার গলে যায় একটু আদরে। ফারা জানে লোকটা হুট করেই কষ্ট দেয়, আচমকা দূরে সরে যায়, আবার হঠাৎ করে একটু আদর করে ভুলিয়েও দেয় সব কষ্ট। আপনি একটুও ভালো নন কমান্ডার, সব সময় এমন করেন আপনি। কেমন করে? নিষেধের কণ্ঠে শুধায় তাসফিন। ফারা অভিমানী হয়ে বলল, যখন ইচ্ছা ফেলে চলে যান, আবার ফিরে আসেন, কিছু বলেন না, সবকিছু গোপন করেন আপনি। কাঁধে থুতনি ঠেকিয়ে রাখলো তাসফিন। আকস্মাৎ চুমুতে ভরিয়ে দিল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে ফারা। তাসফিন আরো খানিকটা গভীর স্পর্শে ছুঁয়ে দেয় তার সুখকে। সুখ? জি। বাথরুমের মতো জবাব দিয়ে দেয় ফারা। পরক্ষণেই জিভ কাটে। নৈশব্দ হাসলো তাসফিন, ফিসফিসিয়ে হাসকি টোনেই বলল, ভালোবাসি সুখ। বিদ্যুৎ পেটে কেঁপে উঠল ফারা। এভাবে তো সে কখনো বলেনি ভালোবাসি। লজ্জায় আড়ষ্ট হয় সর্বাঙ্গ, নত হয় মস্তক। এবার চুমু খাও। সরাসরি এরকম চুম্বনের প্রস্তাবে আর এক দফা চমকে ওঠে ফারা। দু কদম পিছিয়ে গিয়ে বলে ওঠে, ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি তো ভারী অসভ্য। চোখ ছোট ছোট করে তাকালো তাসফিন। আচানক কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে ফারাকে। রুক্ষস্বরে বলে ওঠে, 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে চুমু না খেলে পরের টার্ন কিন্তু আমার। ভরকালো ফারা। আমতা আমতা করে সে। তাসফিন নিমিষেই বলে ওঠে, 1 2 5। কথাটা বলেই ওষ্ঠচোড়া আঁকড়ে ধরে তাসফিন। আঁকি পড়ল, বুঝে নিল ফারা চিটিং করলো কমান্ডার। 1 2 বলল শুধু, কিন্তু বাকিগুলো তো বলেনি। ওষ্ঠ ছেড়ে গলদেশে হামলে পড়ে তাসফিন। তার আচানক এমনতর স্পর্শে সর্বাঙ্গ যেন স্রোতে ভেসে যাচ্ছে ফারার। গভীর নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে বলে ওঠে ফারা, চিটার লেফটেন্যান্ট সাহেব। ওয়াইল্ড লেফটেন্যান্ট। নিখোঁজ কালো আধারে ঢাকা পড়েছে আকাশটা। চাঁদ সুন্দরী বুঝি লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। মাঝে মধ্যে মৃদুমন্দ হাওয়া বইছে, সাথে ভেসে আসছে ভেজা মাটির মিষ্টি সুগন্ধ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দেয় এক আদ্য ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বধূবেশে রুমের বড় বিছানায় চুপচাপ বসে আছে স্নেহা। লাল পাড় সোনালি জরির কাজ করা শাড়িতে। কিছু সময় আগেই শাড়িটা পরিয়ে দিয়েছে ফারা। চোখ নিচু করে বসে আছে স্নেহাকে, ঠিক যেন কোনো ছবি থেকে উঠে আসা রাজকুমারীর মতো লাগছে। আলতো করে কপালের মাঝখানে টিকলি পরানো আছে, তার উপরে চুলগুলো ছেড়ে দেওয়া, হাতে রেশমি চুড়ি, সব মিলিয়ে এক অপার সৌন্দর্য। হঠাৎই খট শব্দ করে খুলে গেল দরজাটা। ধীরে ধীরে ভিতরে ঢুকলো আরিয়ান। কালো শেরওয়ানিতে চোখে মুখে কিছুটা দ্বিধা আর অপার কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো। দরজার পেছন থেকে বন্ধ করেই থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড। স্নেহার দিকে তাকিয়ে তার চোখে ভেসে উঠল একরাশ আবেগ। সেই চেনা মুখ, কিন্তু আজ এতটা সুন্দর, এতটা নতুন, এতটা কাছে। আজ থেকে ওর বউ, সারা জীবনের সঙ্গী। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। কাঁপা গলায় বলল, স্নেহা, তোমার কেমন লাগছে এখন? স্নেহা চোখ তুলে চাইল এক ঝলক, তারপরে আবার নিচু করে নিল আঁখিদয়। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আরিয়ান, এগিয়ে যাবে কিনা ভেবে পাচ্ছে না। স্নেহা, দেখো তুমি। আরিয়ান তাকিয়ে আছে নির্নিশেষ। কম্পিত স্নেহাকে দেখে নৈশব্দ ক্ষীণ হাসল সে। দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে ঠিক বিছানার বিপরীতে বসলো স্নেহার। অনুমতি চেয়ে বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? থমকালো স্নেহা। ক্ষীণ ভয় বাসা বাঁধে বুকের ভেতরে। আরিয়ান আলগোছে হাতটা ছয়। অদ্ভুত সুরে বলল, যা হয়েছে ভুলে যাও। অপরাধী তার শাস্তি পেয়েছে, তোমার তো কোনো অন্যায় ছিল না।
তাহলে তুমি কেন ভাবছো তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? আর যদি বলো বিয়ে কেন করেছি, তাহলে বলবো তাসফিনের জন্য। এবারে চোখ তুলে তাকালো স্নেহা। জানতে উৎসুক সে। তাসফিন আমার আর নিহালের বেস্ট ফ্রেন্ড আমার কেউ নেই। নিহালের তো মামা আছে, কিন্তু আমি একা মানুষ। এবং কি, তাসফিন আমার পড়াশোনার খরচ পর্যন্ত বহন করেছে। সে না থাকলে আজকে আমি নামক আরিয়ানকে খুঁজে পাওয়া যেত না। তাসফিন বলেছে বিয়ে করতে হবে। আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি জানি তাসফিন অবশ্যই আমার খারাপ চাইবে না। আর তুমি তো নিতান্তই একজন ভালো মেয়ে, তাহলে কেন না বলবো বলো তো? আকস্মাৎ ফুপিয়ে কেঁদে উঠল স্নেহা। সে সৌহার্দ্যকে ভীষণ ভালোবেসে ফেলেছে, অথচ তার বলা কথাগুলো ধনুকের থেকে ছোড়া তীরের মতো এসে বুকে লেগেছে তার। বাহ্যিক সৌন্দর্য থেকে মানুষের মন সুন্দর হওয়া সবচেয়ে জরুরি, এটা আজকে বুঝতে পেরেছে স্নেহা। আমি সৌহার্দ্যকে ভীষণ ভালোবাসতাম। আমি কখনোই ভাবিনি ওর মন মানসিকতা এতটা খারাপ। কিভাবে বললো আমি নাকি খারাপ মেয়ে? তাই কাঁদতে হয় না, যে যাই বলুক তাতে কান দিতে নেই। আর সৌন্দর্যের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। সে কখনোই অথবা তোমাকে ভালোবাসেনি। স্নেহা, তুমি নিষ্পাপ ছিলে। তোমার ভালোবাসাগুলো নিষ্পাপ ছিল, যা ভুল মানুষের প্রতি তৈরি হয়েছে। কিন্তু এখন তুমি সেই মানুষটিকে চিনতে পারছো। এখন তোমাকে এগোতে হবে। কেউ সময় নিষ্পলক চেয়ে রইল স্নেহা। আরিয়ানকে অবাক করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন আরিয়ান? স্নেহার প্রশ্ন কেউ সময় নিশ্চুপ রইল আরিয়ান দমকা হাওয়ার ন্যায় এগিয়ে এসে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, পারবো। তুমি একটু ভালোবাসা দিও, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো। এক বাক্যে নিজের মেয়েকে অচেনা একটা ছেলের হাতে তুলে দিবেন মূর্খ নন তিনি। শায়দ তার মেয়ের এত বড় ক্ষতি করেছে তা জানার পরে নিজেকে সামলে উঠতে পারছিলেন না জয়নাল আহমেদ, কিন্তু তার পূর্বেই তাসফিন তার কাজ করে দেয়। এবং এমনকি যখন তাসফিন একবার বলেছে স্নেহার সঙ্গে আরিয়ানের বিয়ের কথা, বলতেই রাজি হয়েছেন তিনি। তাসফিন অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তা তিনি জানেন। নুপুরের ছন্ন শব্দ তুলে দৌড়ে এগিয়ে এলো ফারা। এলোমেলো চুল আর গলা শুকিয়ে এসেছে, হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। ওয়েল লেফটেন্যান্ট সাহেব, আপনি এত দুষ্টু কেন? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। এলোমেলো তাসফিনকে দেখে বক্ষ পৃষ্ঠে ধুক ধুক শব্দ শুনতে পেল ফারা। ইস, এখন না আসলেই তো হতো। ভেজা চোরগুলো হাতে ঝেড়ে নিল তাসফিন। টাওয়ার জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। তারা ফিরেছে সবে। কিয়ৎ সময় পূর্বেই আরিয়ান স্নেহাকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ঘণ্টাখানেক পরেই নূপুর, ঝুমুর আর ফারা ওরাও যাবে সেখানে। যেহেতু ওদের বিয়ে হয়েছে, তাদের সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। উফ সুখ, হুঠাৎ এভাবে দৌড়াও কেন? পোর্টোরে গেলে কি হবে? চমকালো ফারা চকিতে শুধায়, আপনি কি করে জানলেন আমি দৌড়ে এসেছি? তোমার নূপুর তোমার আগমন বার্তা আগে আমাকে জানিয়ে দেয়। লজ্জায় লাল হয় মেয়ের চিবুক। হাঁসফাঁস ভঙ্গিতেই বলল, থাকুন আপনি, যাচ্ছি আমি। কোমল হাতে শীতল হাতের স্পর্শ পেয়ে সর্বাঙ্গে শিশিরানি অনুভব করে ফারা। তীব্র বুক ধুকপুকানি নিয়ে পিছন ফিরে তাকালো সে, কিন্তু না, ক্ষণিকের জন্য চড়ে বুকে ধাক্কা খেলো। ঠোঁট ছুঁয়ে যায় তার বুকের বাঁ পাশে। মিসেস সে কেমন করলে আমি কোথায় যাই বলেন তো? এমনিতেও তো আপনার কারণে কিছু করতে মন চায় না, সবসময় আপনি আপনি করে মনটা। নিম্নষ্ট আঁকড়ে লজ্জায় মাথা নিচু করে ফারা। তীব্র কাঁপুনি নিয়ে রিনরিনে কণ্ঠে বলে, আপনি ভীষণ ফাজিল। চাচাকে কি করে মানিয়ে নিলেন সব জেনে গেছি আমি। আপনি সব গোপন করেন। তাসফিন এক চিলতে হেসে বলল, ইস, এবার কি হবে তাহলে? সব তো জেনে গেলেন, এবার আমার কি হবে বলেন তো? চিকন নাকের ডগা ফুলে উঠে ফারা কিছু বলতে যাবে, কিন্তু কণ্ঠ আটকে যায়। লজ্জায় চোখের কোণে জল চিকচিক করে। তাসফিন আলতো করে টেনে নেয় তাকে নিজের বুকে। নরম ভালোবাসার ছোঁয়ায় ফারা হারিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে কেঁপে ওঠে তার ঠোঁট, আর তাসফিনের ঠোঁটের স্পর্শে খুলে যায় সমস্ত সংশয়। আধো চোখে আধো কাঁপুনিতেই ফারা নিজেকে ছেড়ে দেয় তাসফিনের আদরে। ফারা যেন ধীরে ধীরে ঢলে পড়ে তাসফিনের বুকে।
ভেতরের ঘূর্ণিপাকে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাসফিন নিঃশব্দে তাকে আঁকড়ে ধরে, আলতোভাবে ঠেলে দেয় দেয়ালের দিকে। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে যায়। তাসফিনের হাত ফারার মুখখানা ছুঁয়ে যায় নরমতায়। এরপর সে মাথা নিচু করে তার ঠোঁটের কাছে ঠেকিয়ে দেয় নিজের আকুলতা। ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট। এক গভীর আস্বাদন, ভালোবাসা যেন জমে ওঠে অদৃশ্য অক্ষরে। নিঃশ্বাসে নিঃশ্বাসে ফারা আর তাসফিনের মাঝে সমস্ত দূরত্ব গলে যায়। তাদের শরীরের মাঝে জমে ওঠে এক নীরব তীব্র ঘনিষ্ঠতা। আকস্মাৎ ছেড়ে দেয় তাসফিন। কিঞ্চিৎ ভরকালো ফারা। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো সে। সুখ, সুখ, এবার রেডি হতে হবে। আমার শার্টটা স্ট্রে করে দিন। নিজেকে ধাতস্থ করে ইস্তি করতে গেল ফারা। পুরোটা সময় তাকিয়ে রইল তাসফিন। এলোমেলো তাসফিনকে সবকিছু এগিয়ে দিয়ে প্রায় প্রাণ হাতে নিয়ে বেরিয়ে গেল সে। তাসফিন তার একমাত্র পুরুষ, খুব আদরের আর যত্নের। কিছুক্ষণ পরেই আবারও শার্ট নিয়ে ফিরে এলো ফারা। তখনও উদম গায়ে বিছানায় বসে আছে তাসফিন। তাকে দেখে ফের কেঁপে উঠল ফারার অন্তঃস্থল। আপনার শার্ট। আমতা আমতা করে বলে ওঠে ফারা। অধর বাঁকিয়ে হাসলো তাসফিন। পরক্ষণেই বলে ওঠে, কাছে এসো, একটা জিনিস দেখাই। ফারা উৎকণ্ঠা নিয়ে এগিয়ে গেল, কিন্তু আচানক তাকে টেনে কোলে বসিয়ে নিল তাসফিন। সহসা কেঁপে উঠল ফারা। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? প্লিজ জন, ওয়ান্স মোর। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। থমকে যায় ফারা। ওষ্ঠ জোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। উদরে হালকা করে চেপে চাপ দিতেই নুয়ে পড়ে ফারা। নিঃশ্বাস ভারী হয় তার। শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল সে। তাসফিন কানের লতি ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, Will you be upset if I lose control a little and get wild with you tonight? লজ্জায় শিউরে উঠে ফারা। কম্পিত চিত্তে হাত ছুঁয়ে দেয় তাসফিনের বাহুতে। ছাড়ুন প্লিজ জন, জাস্ট ওয়ান্স। ফারা কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই তাসফিনের অবাধ্য হাতের বিচরণ ঘটে তার সর্বাঙ্গে। নিঃশ্বাস নিতে পারে না ফারা। তাসফিনের ওষ্ঠ জোড়া ছুঁয়ে যায় তার কণ্ঠনালী। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে নিঃশ্বাস টানতে লাগলো ফারা। আচানক তাসফিনের ভেজা চোটগুলো মুঠোয় চেপে ধরে সে। থামুন প্লিজ। নো ওয়ে। ছোটখাটো একতলা একটা বাড়ি, বাহির থেকে সাধারণ, কিন্তু ভিতরে যেন একটুখানি শান্তির ঠিকানা। ঘরদোর পরিপাটি, প্রতিটা কোণেই মায়ের ছোঁয়া। স্নেহার চোখে ঝিলিক দেয় বিস্ময় আর ভালোবাসা। এটা আমার ছোট্ট জগৎ। হেসে বলে আরিয়ান। পরক্ষণেই বলল, এখন থেকে আমাদের। স্নেহা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখে ঘরটা। আলমারির ওপরে রাখা পুরনো বই, কোণার টেবিলের গাছে জড়ানো নরম আলো, আর রান্নাঘরের তাকজোড়া মাটির হাঁড়ি, সব কিছুতেই এক ধরনের আন্তরিক ছাপ। আরিয়ান পেছনে পেছনে হাঁটে, যেন প্রতিটা জায়গা তার গল্পের পাতা। এই টপগুলো আমি নিজে সাজিয়েছি বলে সে একটু গর্ব নিয়ে। স্নেহা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনটাও ধীরে ধীরে ভরে যায় একটা নতুন স্বপ্নে। আপনি খুব গোছানো, মৃদুস্বরে বলল স্নেহা। হাসলো আরিয়ান। ঘরের প্রতিটা কোণ দেখলো, শেষ হলো। আরিয়ান মুচকি হেসে স্নেহার দিকে তাকালো। এবার আমার প্রিয় জায়গাটা দেখাই বলে ইশারায় এগিয়ে গেল শোয়ার ঘরের দিকে। স্নেহা নিঃশব্দে তার পিছু নিল। নতুন জীবন, নতুন ঘর, আর এই মানুষটা তার সমস্ত বিশ্বাসের জায়গা। শোয়ার ঘরে পা রাখতেই হঠাৎ করে আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নিল। স্নেহা হকচকিত, কিন্তু আরিয়ানের চোখে ছিল অদ্ভুত রকমের কোমলতা। একটুখানি থেমে গভীর মায়ায় সে ঝুঁকে এসে স্নেহার কপালে এঁকে দিল এক নিঃশব্দ চুম্বন। তা যেন কোনো শব্দ ছাড়াই বলে গেল, তুমি আমার ঠিক যেমন করে ভাবতাম আমার একজন হবে, খুব আপন, তেমন করে পেয়েছি তোমায়। স্নেহা চোখ বন্ধ করে সেই পরশে নিজেকে হারিয়ে ফেলল। ভালোবাসা বুঝি এটাই? বিছানার উপর হয়ে শুয়ে আছে নিহাল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এই দুদিন ধরেই তার ঘুম হচ্ছে না ঠিক মতো। ফোনের টুং শব্দ হতেই বিরক্তির চাহনি ফেলল নিহাল। এক পলক ফোনের দিকে তাকিয়ে আবার শুয়ে রইল। পরপর আবারও ফোন বেজে উঠেছে। আবারও বিরক্ত হলো নিহাল। রাগে ফোন তুলে রাগান্বিত স্বরে বলে ওঠে। অপর প্রান্তে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। মিস শব্দটি কর্ণ গোচরে প্রবেশ করতেই তেতে উঠল নিহাল। কি সমস্যা? বারবার কল করছো কেন? কেন মিস করছো? আমি কি তোমার কেউ যে আমাকে মিস করছো?
অপর প্রান্তের মেয়েটি বোধ হয় খানিকটা লজ্জায় পেল, ঠাস করে ফোন রেখে দিল সে। আবারও বিরক্ত হলো নেহাল। এই মেয়েটাকে কি করবে সে? মেয়েটা একটুও বোঝে না, এতটা অবুঝ মানুষ তো কখনো দেখেনি সে। তাসফিন চলে যাচ্ছে, বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল ফারার। খুব করে কাঁদতে ইচ্ছে করছে, এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা, তাসফিনের উপরে বড্ড অভিমান তার। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন্ড? এইভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফুলায় ফারা। কথা বলবেন না আমার সাথে? উফ, এত হট বউ, এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়ল ফারার। চলে যাবে অথচ একটু মন খারাপ হচ্ছে না এই পুরুষের? হট হবে কেন? আপনি কাল চলে যাচ্ছেন, অথচ সেটা আজকে বলেছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন? তাসফিন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কিয়ৎক্ষণ সময় নিয়ে। আচানক কাছে এসে তাকে বরাবরের মতো কোলে তুলে নিল তাকে। মাই ডিয়ার লিটল বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি কারণ তোমার খারাপ লাগবে। আবারও ভঙ্গুর হৃদয়ে বলে ওঠে ফারা। তাহলে কি এখন আমি কষ্ট পাইনি? ওয়েট। দুহাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষ ভাজে চুমুতে চুমুতে অস্থির করে বলে ওঠে, খুব শীঘ্রই ফিরে আসবে সুখ। এরপর নয় ফিরে এসে আপনাকে অনেক বেশি। দুহাতে কান চেপে ধরল ফারা। চুপ করুন অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। হো হো করে হেসে উঠল তাসফিন। সমুদ্রে বিস্তীর্ণ নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নেভিয়ান যুদ্ধ জাহাজ। জাহাজটি ধূসর রঙের, কঠোর ও শক্তপোক্ত গঠন, একেবারেই যেন লৌহ মানব। তার শরীর জুড়ে নানান রকমের সেন্সর, রেডার, কামান ও মিসাইলের লঞ্চার। প্রতিটা অংশই যেন প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের উপরে হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে, কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিচে ব্রিজের দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তার এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিক নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাডারের ঘূর্ণন আর ওয়ার টকিং সংক্ষিপ্ত বার্তা সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত। এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সংরক্ষা বা সুরক্ষা দিতে প্রস্তুত। যুদ্ধ ঠকঠক শব্দে ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত কালারের, প্রতিটি ভাঁজ করা নিয়ম মেনে পরিপাটি। বুকের ওপরের ঝকঝকে প্যাচগুলো যুদ্ধগাথার মতো জ্বলজ্বল করছে। তার মুখে কোনো অতিরিক্ত অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ নির্ভরতার ছায়া, এমন দৃষ্টি যেটা অধস্তনরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সামান্য সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু না বললেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ান কন্ট্রোল প্যানেলের সামনে। রেডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠেছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইড সেই সিগন্যালের বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসতেই একটি খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাঈম ইসলাম সৌহার্দ্যের গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে, যেদিন জাহাজ যাবে সেদিন তার হাতে নাতেই ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রের রাজত্ব করাই তাদের কাজ। পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরেছে ফারা আর ঝুমুর, দুজনেই বেরিয়েছে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ি, মানে আরিয়ানের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে, সেই হিসেবে তাদের দুইজনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে। সবটা তাসফিন অনেক কষ্টেই ম্যানেজ করেছে। আপু ওদের জন্য কিছু নেবে না? ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে, কি নেওয়া যায় তাদের জন্য। সেটাই ভাবছি ছোট ভাবিজি, কি নেওয়া যায় বলো তো। ফারা আশেপাশে তাকালো, সামনেই মার্কেট। সেখান থেকে যদি দুজনের জন্য শপিং করে তাহলে কেমন হয়? অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো না শপিং করে নিয়ে যাই, এমনিতেও স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর অমত করলো না, দুজনে মিলে শপিং করলো। টুকটাক আরো অনেক কিছু গিফট নিয়ে গেল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দিকে একটু চমকেই যায় আরিয়ান। আরে ব্যাস, ভাবি আর ঝুমুর দুজনেই একসাথে। ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া, আমরা। ফারা চঞ্চল বালিকার ন্যায় বলল, হ্যাঁ ভাইয়া, আমরাই চলে এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছো জানতে হবে না, বলতে পারো তদারকি করতে এসেছি।
উচ্চস্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবা, এসো। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসেই তদারকি করো। তিনজন ভিতরে প্রবেশ করলো। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলেছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটা রাঁধতে চাইল। আরিয়ান আর মানা করেনি। বসার ঘরে কথার শব্দে বেরিয়ে এলো সে, পরনে গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর ফারা দুজনেই স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারা পল্লব ঝাপটায় বার কয়েক। স্নেহাকে যে শাড়িতে এতটা সুন্দর দেখায়। তোমরা কখন এলে ফারু? ফারা ছট করে গিয়ে জড়িয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ 2 দিন পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারা 2 গালে হাত রেখে বলল, মাশাআল্লাহ, স্নেহা তোকে কত কিউট লাগছে, পুরোই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফের তাকায় আরিয়ানের দিক পানে। হাস্যজ্জ্বল মুখে তার দিকেই তাকিয়েছিল সে। ঝুমুর একে একে সবগুলো প্যাকেট দেখাতে লাগলো। এই যে এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয় তোমাকে কিছু দেয়নি, আনরোমান্টিক মানুষ। পিটপিট চোখ করে তাকালো আরিয়ান। স্নেহা মৃদু স্বরে বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চটজলদি বলল, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে, একা পারবে না স্নেহা। ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল, হেল্প করে স্নেহাকে। ফারা আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া, স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি, তুমি ওইটা ওকে দিবে, ঠিক আছে? তাহলে অনেক খুশি হবে ও। মাথা চুলকে হাসলো আরিয়ান। আমার মিষ্টি ভাবিজান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য অহরপ গিফট এবং শাড়ি এনে ফেলেছি। চোখ দুটো বড় বড় করে এলো ফারার। সত্যি? জি, এসো দেখাই। ফারাকে নিয়ে গিয়ে একে একে সবগুলো জিনিস দেখাতে লাগলো। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টে শাড়ি নিয়েছে তার জন্য। ফারা সব কিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাইয়া, আপনি এত কিছু নিয়েছেন কেন? সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। দারুণ হয়েছে সবকিছু, সত্যি বলছি। কিন্তু আমি যে এগুলো নিয়ে এলাম, আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতো হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আহারে ভাবি, মন খারাপ করবেন না, এগুলো রাখবো, সমস্যা কই? হতাশ হলো ফারা। ইস, তার লেফটেন্যান্ট সাহেব যদি এত ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো, তাহলে ফারা কত না খুশি হতো। নবীন এসেছে ঢাকা, কথাটি কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎই ফোন এলো। কোচিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করলো সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে। নানান কথাবার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করলো ঝুমুর। হ্যাঁ নবীন, বলো। হুট করেই ব্যস্ত কণ্ঠে বলল সে, তোমার ভার্সিটির সামনে আছি, আসতে পারবে? হকচকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায় কথাটা শুনেই বুকের ভেতরে ধুক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঝুমুর অপেক্ষা করলো না, দ্রুত কোচিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটোরিকশা ধরে আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোতেই যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতেই নজরে এলো সফেদ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভেতরে দৃকথন। নবীন? চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখেই চমৎকার হাসলো। বইপুড়ো ম্যাডাম চলে এসেছো। কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখানে আসার কারণটা এখনো বুঝতে পারছে না সে। নবীন, তুমি এখানে সবাই জানে না মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ফিরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলো যাওয়া যাক। নবীন ঝুমুরের নরম হাতটি চেপে ধরে নিজের সঙ্গে করে তাকে নিয়ে যেতে লাগলো। ঝুমুর আশ্চর্য হচ্ছে। আরে কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? চলো, এরপর দেখতে পাবে। মধুর শব্দটা ভীষণভাবে কানে বাজছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। ঝুমুর কিছু বলতে গিয়েও পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগলো। বারান্দায় বসে মাহির কি নিয়ে যেন আড্ডা দিচ্ছে রুবেনা সে। নূপুর ওর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছে একমাত্র সেই জানে। আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে। তার চোখের পাতা ভারী কালচে মেঘে থেকে গেছে চারিদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠেছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার, চুপচাপ, কিন্তু ভিতরে ভিতরে এক উন্মাদনা জমে উঠেছে। মেঘের গহ্বরে শিথিয়ে থাকা বৃষ্টির দল এখন নামার অপেক্ষায়। গুড়ি গুড়ি বৃষ্টির প্রথম ফোঁটা যেন আকাশের গোপন কান্না। ধীরে ধীরে সে ফুপিয়ে কাঁদবে, আর চারপাশ সিক্ত হবে এক বিষণ্ণ ভালোবাসায়। পাতা নড়ে উঠবে, ছাদে টুপটাপ শব্দ, আর বাতাসে
ভেসে বেড়াবে এক অদ্ভুত শূন্যতা। নূপুর ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। কাপড় মেলা আছে ওখানে, এক্ষুনি তুলতে হবে। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলতে গিয়ে লক্ষ্য করে নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নেহাল। নেহালকে দেখে কিঞ্চিত চমকে ওঠে সে, তাকিয়ে থাকতে পারল না। গুরুম গুরুম শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। নূপুর ত্রস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো, কিন্তু নেহাল এখানে কি করছে তা নিয়ে ভাবুক সে। একরাশ দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। আম্মু, নিহাল ভাইয়া এসেছে। নিহাল এসেছে বিষয়টি অবাক করছে না রুবেনা শেখকে। ছেলেটা নিজ কর্তব্য ঠিকই পালন করেছে, রোজ রোজ এসে একবার হলেও তাদেরকে দেখে না। তবে তা আর বেশি দিন নয়, তাকেও ফিরতে হবে সমুদ্রে। নূপুর, আমি মাহিরকে দেখছি, তুই বরং একটা ছাতা নিয়ে যা। কিছুটা অস্বস্তিতেই পড়ে গেল নূপুর। সে যাবে যদি নিহাল আবার অন্য কিছু ভাবে, তবে ভাবনার সম্ভাবনা নেই। এতগুলো বছরে একটিবারের জন্য খারাপ আচরণটুকু পর্যন্ত করেনি, তাহলে আজকে কেন করতে যাবে? দ্বিধা কাটিয়ে ছাতা তুলে নেয় নূপুর। একটি তার জন্য, অন্যটি নিহালের জন্য। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সে। ইতোমধ্যেই অনেকটা ভিজে গেছে নিহাল। হাতের সাহায্যে শার্ট ঝেড়ে নেয়ার বৃথা চেষ্টা করছে। নূপুরকে দেখে থমকে যায়, হাতটা থামিয়ে তৎক্ষণাৎ দুজনের মধ্যে দু হাতে দূরত্ব হবে। নূপুর নতমস্তকে মৃদুস্বরে বলল, আম্মু বলেছে ভেতরে আসতে, না হলে ভিজে যাবেন। নিহালের দিকে ছাতাটা বাড়িয়ে দিতেই তা সযত্নে নিয়ে নিল নিহাল। নূপুর এক মুহূর্ত অপেক্ষা করলো না, উল্টো ঘুরে ভিতরের দিকে আসতে লাগলো। প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে পেয়ে ভিতরে প্রচণ্ড শান্তি অনুভব করছে প্রেমিক পুরুষ। হয়তো ছুঁতে পারবে না, কিন্তু দূর থেকে ভালোবাসতে তো অবশ্যই পারবে। আকাশ যেন হঠাৎ করে সমস্ত অবরুদ্ধ ক্রোধ উগড়ে দিচ্ছে। মুহুর্মুহুর ঝড়ো হাওয়ার গাছপালা কেঁপে উঠছে, আর প্রণয়ের মতো বৃষ্টি নেমে এসেছে মাটির বুকে। প্রতিটি ফোঁটা যেন পাহাড়ি ঢলের ছেদ দিয়ে ঝাঁপিয়ে পড়ছে পৃথিবীর বুকে। চারপাশে শুধু জল, কাদার ছাপ আর তুমুল শব্দে নেমে আসা শ্রাবণের জবাবহীনতা। রাস্তাঘাট সব যেন এক একটা ক্ষতবিক্ষত চিত্রকল্প। গর্তে জমে থাকা পানিতে আর কাদামাখা পথে যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। পথচারীদের কষ্ট চোখে পড়ার মতো পা ডুবিয়ে পা ফেলে সামনে যাওয়ায় যেন এক একটা পরীক্ষার চূড়ান্ত অধ্যায়। যানবাহনগুলোই চাকা কাদা ও পানিতে আটকে যায় বরাবরই, আর চারপাশে শুধু একটানা ঝাপসা হয়ে আসে। বৃষ্টিতে ভিজে জুবুধুবু অবস্থা ঝুমুরের। রাস্তায় একটা মানুষ তো দূরে থাক, কাকপক্ষী পর্যন্ত নেই, অথচ নবীন ঠায় দাঁড়িয়ে আছে। কি করছো এটা? চলো, ভিজে গেছি আমরা। নবীন এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না। ঝুমুর বিরক্ত হয়ে পড়ল, থাকো তুমি, গেলাম আমি। ঝুমুর যেতেই নেবে আকস্মাৎ হাত টান পড়ল তার। পুরুষটা বুকে এসে পড়ল সে। পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে সে। চোখের পাতা ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। চোখ মেলে তাকানোর পূর্বেই পুরুষটা ওষ্ঠদয় ছুঁয়ে যায় তার কপাল। অনাকাঙ্ক্ষিত চুম্বনে ক্ষীণ কেঁপে উঠল ঝুমুরের অন্তঃস্থল। শোনো, হুট করে ভালোবেসে ফেলছি, এখন তুমি মেনে নাও বা না নাও, কিছু করার নেই। এরকম প্রেমের প্রস্তাবে ঝুমুর হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। চুপ রইল ক্ষণকাল, অতঃপর বলল, কি বললে, আবার বলো। খুব যত্নে হাতটি ছেড়ে দিল নবীন, চোখে মাদকতা মেশানো। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসেছে সে। পকেট থেকে বের করে আনে খুবই স্নিগ্ধ একটি জিনিস, বেলি ফুলের মালা। অনেকেই তো গোলাপ ফুল রিম দিয়ে প্রপোজ করে, আমি না হয় ভালোবেসে বেলি ফুলের মালা দিলাম, তুমি কি তা সদানন্দে গ্রহণ করবে? পিছলে হাসে ঝুমুর। এবার কি বলা উচিত, না করা উচিত? মোটেও না। এরকম একটা প্রেম নিবেদন কজন করেছে তাকে? সবাই তো বহু কথাই বলে, হ্যাঁ আনবে ত্যান করবে, কিন্তু কজন ভালোবেসে বলে সদানন্দে গ্রহণ করবে? গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। ক্ষণিকের জন্য থমকে যায়, দ্বিধা নিয়ে শুধায়, কি শর্ত? তাহলে পরিয়ে দাও। ফাঁকা ঢোক কিনল সে। দেওয়ার মতো তো তার কাছে কিছুই নেই। ঝুমুর, আমার কাছে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো কিছু নেই। যদি চাও তাহলে বুক ভরা ভালোবাসা দিতে পারি, সারা জীবন পাশে থাকবো কথা দিতে পারি। খুব বেশি না হলেও যতটুকু ভালো রাখা যায় ততটুকু চেষ্টা করতেই পারি। ডান হাতটা বাড়িয়ে দিল ঝুমুর। তাহলে পরিয়ে দাও। শর্ত? আমার দাবি কিছু চাওয়ার ছিল, কিন্তু তুমি যা দিচ্ছ সেগুলো প্রায় বিলুপ্ত। কেউ কাউকে মন থেকে ভালোবাসে না এখন। সেখানে ফ্রিতে যদি ভালোবাসার সাথে জীবনসঙ্গী পায় তাহলে কেন মানা করব? নবীন এক পলক দেখে নিল ঝুমুরের স্নিগ্ধ মুখখানা, অতঃপর অপেক্ষা না করেই পরিয়ে দিল বেলি ফুলের মালাটা।
এই বুঝি প্রেম নিবেদন। দুজনের আনন্দের চাপ মুখভাব জুড়ে স্পষ্ট। দুপুরবেলা আকাশটা ম্লান হয়ে আছে। এই যে কাল থেকে বৃষ্টি হয়েছে, তাই আজকেও আকাশটা মাঝে মধ্যেই ঘন কালো মেঘে ঢাকা পড়ে, আবার একটু পরেই মেঘ উড়ে যায়। ফারা যে বেলে বসে আছে, ঠিক মতো খায়নি সে। এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারাকে জোরপূর্বক খেতে বসিয়েছে রুবেনা সে। প্লেটে চামচ নাড়াচ্ছে সে। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের ওপরে। গেল তো গেল, আজকে 2 দিন, একটা বার কল পর্যন্ত করলো না। মাঝে মাঝে ফারার মনে হয় বেড়া বাইরে গেলেই ভুলে যায় যে সে বিবাহিতা। রাগে ফুঁসছে ফারা। অনুভব করলো আরও একটি অস্তিত্ব। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গাড় ঘুরিয়ে সেদিকে তাকালো ফারা। হলুদ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল সে। হয়তো হবে বাইরে থেকে ফিরেছে। ফারা কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারেই বসলো। কিঞ্চিত অবাক হলো ফারা। লোকটা যেন গা ঘেঁষে বসেছে তার। ফাঁকা ঢোক গেলে সে উঠে গেল। সেদিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিচ্ছিন্ন একটা অনুভূতি। ফারা দাঁড়াতে চাইল না, চুপচাপ হাঁটতে লাগলো। আকস্মাৎ তাকে থামিয়ে দিয়ে বলল সাইফুল, আরে কোথায় যাচ্ছ ফারা? পাঁচুরা থামে ফারার। পেছন ফিরে তাকাতে ইচ্ছে করলো না, কিন্তু উপায় নেই, সে ফিরে তাকালো। কি জানা যাচ্ছি ভাইয়া, আপনি কি কিছু বলবেন? না, বলছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজ করো। প্রস্তাব পছন্দ হলো না ফারার। সে কেন তার সাথে বসতে যাবে? ফারা অনুভব করেছে আরিয়ান বা নিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে ততটা সাইফুলের সাথে হতে পারে না। লোকটার চাহনি বিচ্ছিরি, তার আচরণ সবকিছুতেই গা গুলিয়ে ওঠে তার। ফারা আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম ভাইয়া, আম্মু বলেছেন খাওয়া শেষে একটু পড়তে। আপনি বরং বসুন, আমি আসছি। ফারা সাইফুলের উত্তরের অপেক্ষা আর করলো না, চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুং টুং শব্দ করে মোবাইল ফোনটা বেজে উঠল। বালিশের নিচেই রাখা। উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারা। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোন পেয়ে আনন্দে আত্মহারা ফারা। হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করছিলেন। এক ফাঁকে ভাবলেন মেয়ের সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছেন তাসফিন চলে গেছে, মেয়েটা নিশ্চয়ই একা আছে। তবে ও বাড়িতে সবাই যে তাকে ভালোবাসে তাতে তার কোনো সন্দেহ নেই। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। ফারাদ ছোট্ট করে জবাব দিল। ও। আরিফা আহমেদ চিন্তিত ভঙ্গিতে বললেন, শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলেছে কাল থেকে। আচ্ছা দাও। শায়লা আহমেদ দোতলায় ছিলেন। আরিফা আহমেদের গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোন নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ। স্নেহার সাথে এরকম অবস্থা হয়েছিল, তারপরে হুট করে বিয়েও হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। আপা, ফারার সাথে কথা বলো, ফোনে আছে ও। শায়লা আহমেদ ত্রস্ত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিলেন। কেমন আছিস ফারহা মা? আমি ভালো আছি, কিন্তু তুমি কি করছো নিজের অবস্থা? এত অসুস্থ হলে কি চলবে? চোখ দুটো খিচিয়ে বুঝে নিলেন শায়লা আহমেদ। কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরেই বললেন, আমার স্নেহাটা কেমন আছে রে? ফারা হাস্যোজ্জ্বল মুখে বলল, স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে। মেয়েটা ভালো আছে কথাটা জানতেই প্রশান্তির নিঃশ্বাস ফেলেছে শায়লা আহমেদ। ফারা আর স্নেহা দুজনেই ছোট। ফারাকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউই ছিল না। যাক, অবশেষে তারও কেউ হয়েছে। ফোনের টুং শব্দে ফোন তুলে নিল নেহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। কি সমস্যা পৃথা, বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা তীব্র অভিমান নিয়ে বলল, স্যার, আপনি কেন আমার সাথে কথা বলছেন না? কেন দেখা করছেন না? ক্ষুধিত হলো নেহাল। তুমি কি চাও পৃথা? আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করব? ফর গড সেক পৃথা, এই পাগলামোগুলো থামাও। অশ্রুকণা ভরে ওঠে আঁকিজোড়া অষ্টাদশী। আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে... একদম চুপ, এসব কথা বলবে না পৃথা। ফোন সপাটে রেখে দিল নেহাল। জানালার কাছে বসে থাকা অষ্টাদশী আকাশপানে দৃষ্টি ফেলল। পঙ্গুর হৃদয় আর্তনাদ করে বলতে চাইল, কারো ভাগ্যে লেখা থাকে কারো বুকের আশ্রয়।
আর কারো কপালে জুটে শুধু চোখের জল আর নীরব অপেক্ষা। সব কিছু যেন পূর্বলিখিত প্রেমেও অপূর্ণতা। বড়সড় একটি সমুদ্রের ধারে আজকে দিনটা এক বিশাল নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্ট জাহাজটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় গতিতে সমুদ্রের উপরে ভেসে চলেছে। এর পালের ছায়া দীর্ঘ হতে হতে বিস্তৃত আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিটি জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফেনাইত হয়ে উঠেছে। তবে লেফটেন্যান্টের জাহাজের নীরব অগ্রযাত্রা যেন সতর্কতার সঙ্গে এই সমস্ত কিছু উপেক্ষা করে এক রকমের লক্ষ্য স্থির। গোপন সূত্রে জানা গেছে আজকের দিনটি আরো গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালপত্র পৌঁছে দেওয়া। সেই জাহাজে থাকতে পারে মাদক, অস্ত্র কিংবা চোরাচারিত দামি রত্ন, সবকিছুই যেগুলো একদিনে তো দেশের নিরাপত্তাকে বিপন্ন করে, অন্যদিকে সাগরের নিরাপদ পথে এগিয়ে চলেছে চোরা কারবারিরা। লেফটেন্যান্টের জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়ছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই অবৈধ জাহাজের গতিপথ যা শত্রুর মতো সমুদ্রের বুকে পা ফেলে রেখে চলেছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যেই যে এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে তা এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সুচালো হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারাও যেন প্রয়োজনীয় তার জন্য। দূরে সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের সিলুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল। নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্কতা, তার গলা গভীর হয়ে উঠেছে গোপন সংকেত। নাইম ইসলাম লেফটেন্যান্টের নির্দেশে দ্রুত চোখ মেলালো। দূরের অন্ধকার জাহাজটির সিলুয়েট যেন আরো পরিষ্কার হয়ে উঠেছে, বড় এবং ভয়ঙ্কর। তার চোখে অসীম সতর্কতা, কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। কমান্ড, সবাই সতর্ক হও। তাসফিনের নির্দেশ যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজের নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করেছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটার কোনো সাধারণ টহল নয়। আজকের এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটির কাছে আসতে থাকে ততই তার সংকেত পরিষ্কার হয়। এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং চোরাচালানি। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশলে তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎই সাগরের নীরবতা ভেঙে ওঠে, গোলাগুলির শব্দ হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলেছিল এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট তাসফিন শেখের নিঃশব্দ আদেশে তারা অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তোলে, যেন এক অসীম যুদ্ধে একে অপরের মুখোমুখি। পাচারকারীরা বুঝতে পারছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আছড়ে পড়ছিল, কিন্তু তাসফিন ও তার দলের রণকৌশল সুনির্দিষ্ট এবং নিখুঁত। গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পাচারকারীরা বুঝতে পারছিল এটা আর পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করল। তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেওয়ার পর সে বুঝে গেল এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়, তাদের ইঞ্জিন থেমে যায়, আর জাহাজটি একেবারেই নিরুৎসাহিত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ আর তার দল তাদের শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে। বুকের ভেতরে অজানা ভয় কুডাচ্ছে ফারার। কিছু একটা হতে চলেছে, কেমন জানি অস্থির লাগছে তার। লেফটেন্যান্ট সাহেব কি ঠিক আছে? কিন্তু কিছু হয়নি তো তার? চিন্তায় চিন্তায় হাঁসফাঁস করছে ফারা। তার জানা নেই সে কেমন আছে।